প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ ইতিমধ্যেই আপনারা সংবাদ মাধ্যম সূত্রে জেনে গেছেন যে রাজ্য সরকারের পক্ষে তাদের অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল মিমানি তাদের 101 পাতার রিটন সাবমিশন মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোলের এজলাসে জমা দিয়েছেন এবং আমাদেরকেও কপি পাঠিয়েছেন। এখন এই সাবমিশনে তারা কি বলেছেন, কি হতে চলেছে, এ সম্পর্কে আপনাদের উৎসাহ থাকা অত্যন্ত স্বাভাবিক। আমি আপনাদের একটু প্রথমে ফিরিয়ে নিয়ে যাব। আমরা এর আগে একাধিক সাক্ষাৎকারে বলেছি যে এই যে কোনো মামলার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মামলার পিটিশন, এবং আমাদের মামলার এই পিটিশনটা তৈরি করেছিলেন আমাদের পূর্বতন এবং প্রথম আইনজীবী সর্দার আমজাদ আলী। তার সঙ্গে ছিলেন তার সুযোগ্য সহযোগী মাসুম আলী সর্দার এবং প্রবীর চ্যাটার্জি, এবং অবশ্যই আইএনটিইউসির পশ্চিমবঙ্গ শাখার তৎকালীন সভাপতি প্রয়াত রমেন পাণ্ডে, তিনি এই পিটিশন মুসাবিদায় সর্দার আমজাদ আলীকে যথেষ্ট সহায়তা করেছিলেন। এই পিটিশনটা এতটাই নিখুঁতভাবে সর্দার আমজাদ আলী তৈরি করেছিলেন যে আজ পর্যন্ত দীর্ঘ 10 বছর মামলা চলছে। স্যাটে প্রথম আমরা হেরে গিয়েছিলাম। স্যাট বলেছিল এটা রাজ্য সরকারের এখতিয়ার, কর্মচারীদের অধিকার নয়। কিন্তু আপনারা যদি একটু তলিয়ে দেখেন, দেখবেন স্যাট আমাদের হাইকোর্টে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, কারণ তারা মামলাটি দীর্ঘদিন ধরে রাখতে পারতেন। যাই হোক, এই পিটিশনটা এতটাই নিশ্চিদ্রভাবে সর্দার আমজাদ আলী তৈরি করেছিলেন যে আজ পর্যন্ত তার তৈরি করা পিটিশনের স্ট্রাকচারাল ফাউন্ডেশনে কোনো কাল লাগেনি, কোনো ছিদ্র খুঁজে পায়নি কর্মীপক্ষকে ছবল দেওয়ার জন্য। আমরা 6টা জয় পেয়েছি। সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে ইন্টারিম অর্ডারেও আমরা আংশিক জয় পেয়েছি, এবং জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চে গত 4, 5, 6, 7 আগস্ট যে ম্যারাথন শুনানি হয়েছে, সেই শুনানিতেও আমরা ধারাবাহিকভাবে কর্মী অনুকূল পর্যবেক্ষণ পেয়েছি মাননীয় 2 বিচারপতির কাছে। কাজে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী সর্দার আমজাদ আলীর করা এই পিটিশনের স্ট্রাকচারাল ফাউন্ডেশনে ভবিষ্যতেও কোনো কাল লাগেনি কর্মীপক্ষকে দংশন করার সুযোগ পাবে না। এই মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন কর্মীপক্ষের হয়ে সওয়াল করতে ওঠেন, তখন জাস্টিস সঞ্জয় কারোল বলেছিলেন, মিস্টার ভট্টাচার্য, ইট ইজ ইউর বেবি, ইউ নো বেটার, উই আর উইথ ইউর বেবি। এবং আক্ষরিক অর্থে স্যাটে মামলা শুরু হওয়ার অল্প কিছুদিন পরেই আমরা অর্থ দপ্তরের কর্মী প্রয়াত স্বপনদের আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়োগ করেছিলাম, এবং তখন থেকে তিনি ধারাবাহিকভাবে এই মামলাটায় আছেন। এবং মহামান্য সুপ্রিম কোর্টে 28 দিন শুনানি হয়েছে, এবং সেই 28 দিনের প্রত্যেক দিন যে 2 জন সিনিয়র অ্যাডভোকেট উপস্থিত ছিলেন, তাদের একজন আমাদের সিনিয়র অ্যাডভোকেট রহিফ রহুম, এবং দ্বিতীয়জন অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 3 দিন তিনি অনলাইনে ছিলেন। কাজে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলাটা একেবারে আদ্যপান্ত সমস্ত জানেন। এবারে আমি আসি যে জাস্টিস পি.কে. মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারোল 8ই সেপ্টেম্বর 2025 কি নির্দেশ দিয়েছিলেন। নির্দেশের 4 নম্বর প্যারাটা আমি পড়ব। লেট দ্য পিটিশনার্স ফাইল দেয়ার ফ্রেশ রিটন সাবমিশনস কম্প্রিহেন্সিভ ইন নেচার ডিলিং উইথ অল অ্যাসপেক্টস আর্গুড বিফোর আস উইদিন এ পিরিয়ড অফ 2 উইকস। অর্থাৎ সরকার পক্ষকে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে 2 সপ্তাহের মধ্যে মাননীয় বিচারপতিদের সামনে সরকারের আইনজীবীরা এতদিন যা যা বলেছেন সেইগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ ইন নেচার একটা রিটন সাবমিশন জমা দিতে।
এবং তারপরে বলা ছিল, অর্থাৎ অতিরিক্ত কিছু বলা যাবে না, যেগুলো এতদিন তারা মাননীয় আইনজীবীদের কাছে বলেছেন সেগুলি বলতে হবে। তারপরে বলেছেন রেসপন্ডেন্টস shall comprehensively respond to the same within a period of 1 week. রেসপন্ডেন্টস অর্থাৎ এই মামলায় 3টি কর্মচারী সংগঠন, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারী সংগঠন, আরও 2টি কর্মচারী সংগঠন এবং 5 জন ব্যক্তি কর্মচারী এই মামলার রেসপন্ডেন্ট। এই রেসপন্ডেন্টেরই কিন্তু রিটেন সাবমিশন পেশ করার কথা বলা হয়েছে। রেসপন্ডেন্ট নন অথচ মামলায় সওয়াল করার সুযোগ পেয়েছেন, এরকম কাউকে কিন্তু এই নির্দেশে রিটেন সাবমিশন দেওয়ার কথা বলা হয়নি। তা আজকে সরকারের রিটেন সাবমিশন করেছে, আমরা সেই সাবমিশন পর্যালোচনা করছি এবং আগামী শুক্রবারের মধ্যে আমরা আমাদের রিটেন সাবমিশন জমা দিয়ে দেব। এখন এই রিটেন সাবমিশন 101 পাতার প্রথম চ্যাপ্টার 1 7 থেকে 11 নম্বর পাতায় আছে। সেখানে রাজ্য সরকার যেটা বলেছেন, whether in the Indian federal structure each and every state in the country is constitutionally or even otherwise legally obliged to match rates of DA for corresponding periods as that fixed by the central government. অর্থাৎ কেন্দ্রীয় সরকার ডিএ যে হার ঠিক করে দেয় সেই হার ভারতীয় সংবিধান অনুসারে বা আইনিভাবে ইচ অ্যান্ড এভরি স্টেট অর্থাৎ প্রত্যেকটা রাজ্য সরকার এই ফেডারেল স্ট্রাকচারে মানতে কি বাধ্য? রাজ্য সরকারের বক্তব্য মানতে বাধ্য না। এখন আমরা বারবার বলেছি রাজ্য সরকার পুরো বিষয়টা গুলিয়ে দিতে চাইছেন। আমরা কখনো আমাদের পিটিশনে বা আমাদের পরবর্তীকালের এই দীর্ঘ 10 বছরে আমরা যে সাবমিশন রেখেছি তাতে কখনো আমরা সেন্ট্রাল রেটে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেভাবে দিচ্ছেন সেইভাবে দেওয়ার আবেদন আমরা কোথাও করিনি। কাজেই এই প্রশ্নটা সম্পূর্ণ অবান্তর। আমরা বলেছি এই রাজ্য সরকার তার কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য 5ম রাজ্য বেতন কমিশনের সুপারিশ মেনে রোপা 2009-এ যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট করেছেন সেইটুকু রাজ্য সরকারকে মানতে হবে। রাজ্য সরকার একটা কন্টিনিউইং বডি। পূর্বতন বামফ্রন্ট যখন শাসক ছিলেন তাদের আমলের এই সিদ্ধান্ত বলে পরে শাসক পরিবর্তন হয়ে তৃণমূল কংগ্রেস হয়েছে, তারা মানবেন না, এটা সাংবিধানিকভাবে হয় না। আমরা একটু 5ম রাজ্য বেতন কমিশনে কি বলা হয়েছিল এবং তার এগেনস্টে আমাদের রোপা 2009-এ কি আছে আমরা একটু বলবো। 5th পে কমিশনে 10 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর প্যারায় বলা ছিল, নাও উই ফার্স্ট ডিল উইথ দ্য ডিএ ডিউ টু unabated pressure of inflation in the economy. The real value of salary periodically fixed by the pay commission gets continuously eroded with the passage of time. Thus arises the need for payment of DA so as to protect this loss. অর্থাৎ প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে এবং তার ফলে কর্মচারীদের বেতন ইরোডেড হচ্ছে, অবক্ষয় হচ্ছে, কমে যাচ্ছে এবং সেইটাকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য ডিএর এই প্রস্তাবটা আসছে এবং তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দেওয়ার সুপারিশ করেছিলেন। এখন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু কোনো কেন্দ্র বা রাজ্য সরকার তৈরি করেন না। এটা হচ্ছে সিমলায় লেবার ব্যুরো, তারা 28টি রাজ্য এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তাদের নির্দিষ্ট কিছু শহর এবং গ্রামে নির্দিষ্ট কিছু পণ্যমূল্য কত তার তালিকা সরকারিভাবে নেন এবং তার গড় করে একটা তালিকা, একটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার বেতন কমিশনের সুপারিশ মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু পূর্বতন বামফ্রন্ট সরকার সংবিধানের 309 নম্বর ধারা অনুসারে যে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ 2009 অর্থাৎ রোপা রুলস 2009 তৈরি করেছিলেন, তাতে কিন্তু সুনির্দিষ্টভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দেওয়ার সংস্থান রেখে গিয়েছিলেন
এবং সেই অনুসারে 16% আমাদের 50% বকেয়া ছিল, 16% ডিএ দেওয়ার একটা সংস্থান কিন্তু বাজেটে রেখে গিয়েছিলেন। অর্থাৎ এইটা হচ্ছে 2009-এর রূপাটা হচ্ছে সংবিধানের 309 নম্বর ধারায় রাজ্য সরকারের একটা কমিটমেন্ট। আমরা শুধু এই কমিটমেন্ট পূর্ণ করার কথা বলেছি। কাজেই সেন্ট্রাল রেটে ডিএ দিতে এই ফেডারেল স্ট্রাকচারে রাজ্য বাধ্য কি বাধ্য নয়, এই প্রশ্নটাই অবান্তর। এরপরে যেটা বলা হয়েছে 7 থেকে 9 কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে রাজ্য সরকারের যে বিভিন্ন ক্ষমতা সেগুলো বলা হয়েছে। 9 থেকে 10 নম্বর পাতায় বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন সময়ে কি ভিউজ ছিল। আমি এইসব বিষয়ে বিস্তারিত যাচ্ছি না। আমি 10 এবং 11 নম্বর পাতায় যেটা বলা হয়েছে সেটা একটু বলছি। নাইদার লার্নেড ট্রাইব্যুনাল নট দ্য অনারেবল হাইকোর্ট directed to apply the same formula as applied by the central government। আবারও সেই এক বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা। আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে একই ফর্মুলা রাজ্যে অ্যাপ্লাই করার দাবি তো করিনি। তাহলে স্যাট বা হাইকোর্ট কেন বলবেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা মেনে দিয়ে দাও? স্যাট বা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা তো মানসিকভাবে উন্মাদ ছিলেন না, তারা তো সুস্থ মস্তিষ্কের মানুষ। আমরা চেয়েছিলাম রোপা 2009-এ যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার কথা বলা আছে সেইটুকু শুধু আমাদের দিন। আমরা যা চাইনি সেটা স্যাট বা হাইকোর্ট দিতে যাবেন কেন? কাজে খুব স্বাভাবিকভাবেই এই কথাটা বলে তারা মানে কি বলবো, সেই একই চর্বিত চর্বণ। স্যাট এবং হাইকোর্ট কি বলেছে তারা তাদের বোঝা উচিত ছিল। তারা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন যে রোপা 2009 যেহেতু সংবিধানের 309 নম্বর ধারা অনুসারে তৈরি, এটা একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট, এইটাকে অস্বীকার করা যায় না, এইটাকে মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে সূচক ধরে দিয়ে দিতে হবে, এইটা তাদের বক্তব্য। তারপরে 11 থেকে 13 নম্বর পাতায় চ্যাপ্টার 2, সেখানে ওই বলেছেন প্যান ইন্ডিয়া ইস্যুস 50% অফ দ্য স্টেটস ডু নট ফলো দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রেটস। এই কথা কপিল সিব্বালজি বারবার বলেছেন যে এর একটা প্যান ইন্ডিয়া, এটা একটা প্যান ইন্ডিয়া ইস্যু, এর একটা প্যান ইন্ডিয়া এফেক্ট আছে। অন্যান্য সমস্ত রাজ্য সরকারগুলোকে এই মামলায় যুক্ত করা হোক। অর্থাৎ 28টি রাজ্য সরকারকে এই মামলায় যুক্ত করার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন মাননীয় কপিল সিব্বাল, এবং মহামান্য আদালত সেটি খারিজ করে দিয়েছেন। এবং আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে অন্য কোন রাজ্য কি করছে আমাদের দেখার দরকার নেই। আমাদের রাজ্য সরকার রোপা 2009-এ যে সংস্থান রেখে গেছেন সংবিধানের 309 নম্বর ধারায়, আমাদের সেইটুকু দিন। অন্য রাজ্যের ব্যাপার আমার দরকার নেই। আমরা তো কর্ণাটকের কর্মচারী নয়, আমরা তো উত্তরপ্রদেশের কর্মচারী নয়, আমরা তো ঝাড়খণ্ডের কর্মচারী নয়, আমরা পশ্চিম বাংলার রাজ্য সরকারের কর্মচারী। কাজেই পশ্চিম বাংলায় রাজ্য সরকার যে রুলস করেছেন সেই রুলস অনুসারে আমরা ডিএটা পেতে চাই। কাজেই এই প্যান ইন্ডিয়া ইস্যু, এটা আগেই মাননীয় বিচারপতিরা তাদের বক্তব্য জানিয়ে দিয়েছেন, এ নিয়ে আর দীর্ঘ বলার অবকাশ নেই। আবার ওই 11 থেকে 13 নম্বর পাতায় আবার একই কথা, ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ স্টেটস উইথ সিমিলার রোপা রুলস বাট ডিফারেন্ট ডিএ রেটস, ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর বিশেষ কিছু বলার নেই, একই কথা যেগুলো তার আগে বারবার বলেছেন। অর্থাৎ রাজ্য সরকার তার রিটেন সাবমিশনেও যেটা বলতে চাইছেন বা যেটা বলছেন যে রাজ্য সরকার তার নিজস্ব নিয়ম অনুসারে দিয়ে দেবে। আমরাও সেটাই বলছি, আমরাও বলছি রাজ্য সরকার তার নির্দিষ্ট নিয়ম মেনে দিয়ে দেবে। এখন এই নিয়মটা রোপা 2009-এ রাজ্য সরকারই ঠিক করে দিয়েছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এবার প্রশ্ন হলো যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানতে রাজ্য কি বাধ্য? মাননীয় বিচারপতিরা রাজ্য সরকারের আইনজীবীদের একাধিকবার প্রশ্ন করেছেন যে আপনারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানবেন না,
ভালো, তাহলে আপনারা কিসের ভিত্তিতে ডিএটা দেবেন? তারা কিন্তু কোনো নির্দিষ্ট পলিসি বা নির্দিষ্ট অর্ডার দেখাতে পারেননি। তা মাননীয় কপিল সিব্বাল বলেছিলেন তাদের সূচক বা তাদের দেয়ার পলিসি হচ্ছে কস্ট অফ লিভিং, সেই কারণে দিল্লিতে এবং চেন্নাইয়ে তারা সেন্ট্রাল রেটে এবং তামিলনাড়ুর রেটে ডিএ, হাউস রেন্ট অ্যালাউন্স ইত্যাদি দেন। এখন সেখানেও একটা অত্যন্ত মৌলিক প্রশ্ন যে কস্ট অফ লিভিং যদি রাজ্য সরকারের ডিএ দেওয়ার সূচক হয়, তাহলে ধরুন এতে আমাদের পুরুলিয়া, জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, সুন্দরবন আর কলকাতা, শ্রীরামপুর, এই সব জায়গায় তো কস্ট অফ লিভিং এক নয়। তাহলে কস্ট অফ লিভিং যদি রাজ্য সরকারের ডিএ দেওয়ার কোনো সিস্টেম বা পলিসি হতো, তাহলে তো এই সমস্ত জায়গায় আলাদা আলাদা ডিএ দিতেন। কাজেই আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি যে আমরা রিটেন সাবমিশন দেখে নিয়েছি। রিটেন সাবমিশন আমাদের আইনজীবীরা পড়ছেন, আমরা রিটেন সাবমিশনের পুরোটা দেখেছি, আরও বিস্তারিত আলোচনা করব। নতুন কিছু আমরা খুঁজে পাইনি। রাজ্য সরকার এতদিন ধরে যা বলে এসছেন সেটাই বলেছেন। কাজেই আমরা এই নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো জায়গা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা শুধু কয়েকটা কথা বলবো যে একটা রাজ্য সরকার কতটা নির্লজ্জ হতে পারে, কতটা নির্মম হতে পারে, তার উদাহরণ এই মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন রাজ্য সরকার। জুন 2011 থেকে জুলাই 2024 পর্যন্ত রাজ্য সরকার কর্মচারী এবং পেনশনারদের ডিএ এবং ডিয়ারনেস রিলিফ না দিয়ে 2,19,107.25 কোটি টাকা সাশ্রয় করেছেন এবং বলছেন যে এই টাকাটা তারা রাজ্যের উন্নয়নে ব্যয় করছেন। আচ্ছা, রাজ্য কর্মীদের ডিএর টাকা, ডিয়ারনেস রিলিফের টাকা, বেতন পেনশনের টাকা অন্য খাতে খরচ করা যায়? এই অধিকার রাজ্য সরকারকে কে দিয়েছে? আর যদি তাই করে থাকেন, তাহলে রাজ্য সরকার কেন বলছেন না, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের উন্নয়নের কৃতিত্ব নিচ্ছেন? তিনি বলুন যে রাজ্যের উন্নয়ন হচ্ছে রাজ্য কর্মীদের টাকায়, কৃতিত্বটা তাদেরই। তিনি তো বলছেন না। দ্বিতীয় বিষয় আসুন, ইন্টারিম অর্ডারে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% দিয়ে দেয় এবং রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে দাবি করেছিলেন যে এই বকেয়া ডিএ দিতে তাদের 23,000 কোটি টাকা লাগবে। সুপ্রিম কোর্টে ওইটা অনেকটা বেড়ে গেছে, মানে 1500 কিলোমিটার রাস্তা গেছে তো ওই জন্য বেড়ে গেছে, বেড়ে গিয়ে ওটা 41,770 কোটি টাকা হয়েছে। এখন ধরুন রাজ্য সরকার বললেন তার 1/4 মানে হচ্ছে ওই 10,500 বা 10,700 কোটি টাকার মতো। যাই হোক, তা রাজ্য সরকার বললেন তাদের কাছে এই টাকা নেই এবং তাদের ধার করতে হবে আরও ইত্যাদি ইত্যাদি। 2011-12 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং পেনশন খাতে রাজ্য সরকার যে বরাদ্দ করেছেন তার মধ্যে 65,262 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেন, রাজকোষে পড়ে আছে। আর অর্থ কমিশন, কেন্দ্রীয় অর্থ কমিশন এই ব্যাপারে এই খাতে রাজ্য সরকারকে যে টাকা দিয়েছিলেন তার মধ্যে 9,000 কোটি টাকা রাজ্য সরকার খরচ করতে পারেননি, এটাও তাদের রাজকোষে পড়ে আছে। অর্থাৎ 34,262 কোটি টাকা রাজকোষে পড়ে আছে। তা এই টাকাটার জন্য রাজ্যকে ঋণও করতে হবে না বা অন্য কোনো বাজেট কাটছাট করতে হবে না, এটা রাজকোষে রাজ্য কর্মীদের বেতন এবং পেনশন খাতের টাকা 34,262 কোটি টাকা পড়ে আছে। তা বকেয়া ডিএ হিসেবে তারা হিসেব দিয়েছিলেন, এই হিসেবটা অনেক জল আছে, সে আমি বিতর্কে যাচ্ছি না। হিসেব দিয়েছিলেন 41,770 কোটি টাকা লাগবে, মানে 1500 কিলোমিটার যেতে 23,000 কোটি থেকে 41,770 কোটি টাকা হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা তো 34,262 কোটি টাকা, তো এই টাকাটার 82%। তাহলে 25% কেন? তারা তো 82% বকেয়া দিয়ে দেওয়ার মতো টাকা তাদের কাছে ছিল, তারা দেননি। এবং রাজ্য সরকার বিভিন্নভাবে
মানে একটা লুটের রাজ্য চালাচ্ছে। রাজ্য কর্মীদের ডিএ দিচ্ছেন না, পেনশনারদের তাদের অবস্থা খুব খারাপ, তাদের কোনো ইনক্রিমেন্ট নেই, ডিএটা বাড়লে তবু তারা ডিআরএস রিলিফটা পান, সংসার চালানো দুরস্ত, দুবেলা ডাল ভাত খাওয়া দুরস্ত, তারা ওষুধপত্রই কিনতে পারছেন না, খুব খারাপ অবস্থায় আছেন। তো সেই পেনশনারদেরও ডিআরএস রিলিফটা দেব না। অথচ এই সরকার এনজিওগুলোকে 2016-17 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত 1,17,676 কোটি টাকা 1,17,676 কোটি টাকা দিয়েছেন। এখন এনজিওগুলোকে দেয়া টাকার কোনো সিএজি অডিট হয় না, কোনো রাজ্য সরকার অডিট করতে পারেন না, রাজ্য সরকার জানতে চাইতেও পারেন না তুমি এটা জুয়া খেলে নষ্ট করেছো, না মদ খেয়েছো, না বেলেল্লাপনে করে খরচ করেছো, না জনস্বার্থে কাজে লাগিয়েছো। কারণ এনজিওগুলোকে দেওয়া টাকার কোনো হিসেব রাজ্য সরকার চাইতে পারেন না। তাই এনজিওগুলোর বেশিরভাগ পরিচালনা করেন শাসক দলের নেতা মন্ত্রী, অর্থাৎ বকলমে এনজিওগুলোর নামে এই শাসক দলের নেতা নেত্রীদের পকেটে 1,17,676 কোটি টাকা রাজ্য সরকার দিয়ে দিতে পেরেছেন। আর রাজ্য কর্মীদের মানে ডিআরএস রিলিফ দিতে রাজ্য সরকারের এত সংকোচ। আমরা একবারও বলি না যে সামাজিক খাতে রাজ্য সরকার বরাদ্দ করবেন না। তা সামাজিক খাতে রাজ্য সরকার এবারে 90,000 কোটি টাকার বেশি বরাদ্দ করেছেন। কিন্তু একটা প্রশ্ন তো উঠবে, সামাজিক খাতে বরাদ্দ কেন হয়? সমস্ত রাজ্য সরকার, কেন্দ্র সরকার তারা তো সামাজিক খাতে বরাদ্দ করেন। সামাজিক খাতে বরাদ্দ হয় যারা গরিব প্রান্তিক মানুষ, যারা আর্থসামাজিক অবস্থানে পিছিয়ে আছেন, তাদের সমাজের মূল আর্থসামাজিক অবস্থানে তুলে আনার জন্য সরকার কিছু আর্থিক অনুদান, কিছু সুযোগ সুবিধে, কিছু প্রকল্প দেন, এটা তাদের জন্যে। এবং সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে গরিব মানুষ বা সদ্য বিপিএল তালিকা থেকে একটু উপরে এসেছে নিম্নবিত্ত মানুষ, তাদেরকে দেওয়া হয়, যার জন্য নির্দিষ্ট আর্থিক মাপকাঠি আছে। পশ্চিম বাংলায় কিন্তু সমস্ত সামাজিক প্রকল্প, এই যে 90,000 কোটি টাকার বেশি বরাদ্দ, এই পুরো টাকাটা কিন্তু এরকম কোনো আর্থসামাজিক অবস্থান দেখে, তাদের আর্থিক মাপকাঠি দেখে, তারা গরিব কি বড়লোক দেখে দেয়া হচ্ছে না, এটা দেয়া হচ্ছে সবাইকে। যার ফলে ধরুন এই 90,000 কোটি টাকা যদি শুধু গরিব মানুষদের দেওয়া হতো, রাজ্য সরকার কোনো বিপিএল তালিকা করেন না, কেন জানি না। কেন্দ্রীয় সরকারের তালিকা অনুসারে রাজ্যের 21.27% মানুষ বিপিএল অর্থাৎ দারিদ্র্যসীমার নিচে আছে। তা আমরা যদি ধরে নিই যে সদ্য দারিদ্র্যসীমার উপরে উঠেছেন এরকম মানুষের সংখ্যা মিলিয়ে 30% বা 35% মানুষ, তাদেরকে এই সামাজিক প্রকল্পের সুবিধাটুকু দিলে তারা সমাজের মূল আর্থসামাজিক অবস্থানে উঠে আসবেন, তাহলে তো খুব ভালো হতো। তাহলে 90,000 কোটি টাকা এই 30 বা 35% গরিব নিম্নবিত্ত বা সবে দারিদ্র্যসীমার উপরে উঠে এসছেন এরকম মানুষদের দিলে তাদের দেয়া টাকার পরিমাণটা অনেক বাড়তো এবং তারা খুব সহজেই একটা সমাজের মূল আর্থসামাজিক অবস্থানে তারা ফিরে আসতে পারতেন, তাদের উন্নয়ন ঘটতো। এবং এটাই কিন্তু সামাজিক ন্যায়। কিন্তু রাজ্য সরকার এটা সবার মধ্যে বিলিয়ে দিচ্ছেন। কেন? ভোট ব্যাংক তৈরি করতে হবে শাসক দল অনুকূল। আপনি বলুন, স্বাস্থ্যসাথীর একটা 5 লক্ষ টাকার বীমা কেন রাজ্য সরকার সচ্ছল ধনী যাদের কোটি কোটি টাকা আয় তাদের জন্য ব্যয় করবেন? আমি এই বিষয়ে দীর্ঘ বলবো না। মেলা খেলা হরেক রকমের কাজে রাজ্য সরকার অর্থ ব্যয় করছেন, তার জন্য তাদের কোনো আর্থিক অসঙ্গতি নেই। শুধু কর্মচারীদের বেতন দেওয়ার বেলায়, কর্মচারীদের ডিআরএস রিলিফ দেওয়ার বেলায়, কর্মচারীদের ডিআরএস অ্যালাউন্স দেওয়ার বেলায় রাজ্য সরকারের যত আর্থিক সংকট, আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, রাজ্য সরকারের কাছে আমরা কোনো দয়া দাক্ষিণ্য আমরা চাইনি। আমরা এই মামলাটা করেছি একদম অত্যন্ত সুনির্দিষ্ট 3টে লক্ষ্যে। একটা হচ্ছে আইনিভাবে রাজ্য কর্মীদের ডিএর অধিকারকে প্রতিষ্ঠা দেয়া, সেই অধিকার প্রতিষ্ঠা হবেই, এ ব্যাপারে আমরা চূড়ান্ত আশাবাদী। 2 নম্বর হচ্ছে কর্মী সংগঠনের ছদ্মবেশে সরকার ও শাসক দলের এজেন্ট
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এবং রাজ্য সরকার ও শাসক দলের সম্মিলিত সন্ত্রাসের ফলে সৃষ্ট হিমশীতল আতঙ্কের আবহে কর্মী সমাজ, শাসক দল ও রাজ্য সরকারকে এই বার্তা পৌঁছে দেয়া যে কর্মী সংগঠন মেরুদণ্ড সোজা রেখে সরকারের কর্মী বিরোধী নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে দৃঢ় ও সাহসী অবস্থান নিতে পারে। 3 নম্বর হচ্ছে ডিএর মতো সকলের গ্রহণযোগ্য দাবিতে সমগ্র কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের মানসিকভাবে এক সূত্রে বাঁধা। এই লক্ষ্যগুলো আমরা পূরণ করতে পেরেছি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় দুটি বেঞ্চের চাপে আমরা অন্তত 40% ডিএ পুরনো বেতনক্রমের উপর পেয়েছি। জাস্টিস নিশিতা মাত্রে এবং জাস্টিস তপব্রতী চক্রবর্তীর বেঞ্চের চাপে 15%, 1/1/2018 থেকে দেবাশিস করগুপ্ত এবং দেবাশিস শেখর ববি সরফের বেঞ্চ থেকে অন্তত বেঞ্চের চাপে আরও অতিরিক্ত 25% ডিএ আমরা পেয়েছি 1/1/2019 থেকে, মোট 40%। 2022 সালে কলকাতা হাইকোর্টে এই মামলা বর্ষসেরা মামলা হিসেবে বিবেচিত হয়েছে। আমরা ইন্টারিম অর্ডারেও আমাদের এই মানে যে চাহিদা আমাদের আমরা যা চেয়েছি সেটার সপক্ষে কিন্তু ইন্টারিম অর্ডার হয়েছে। কাজেই 6টা রায় হয়েছে। ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট হয়েছে 2018 সালে, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট হয়েছে 2022 সালে। মনে রাখা দরকার যে যেটা আমরা বারবার বলি যে সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ সংস্কৃতির আবহেও 2022 সালের 28শে নভেম্বর মামলা শুরু হয়েছিল, কিন্তু তারপরেই জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পেয়েছিলাম যে 2018 সালে রায় হয়েছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। আজকে সেই মামলার বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ মামলা আপনারা করেননি, রাজ্য সরকারকে বলেছিলেন। সেই রায়ের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একই বেঞ্চে একাধিক রিভিউ পিটিশন করে সেই মামলাকে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। আজকে এত বছর পরে কেন সেই রায়ের বিরুদ্ধে এসএলপি? অর্থাৎ ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, এটা যে লিগ্যালিটি পেয়ে গেছে এটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন। এবং আপনারা 14 এবং 15 তারিখে যে শুনানি হয়েছিল মে এবং 16ই মে যে ইন্টারিম অর্ডার, তাতে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সুপ্রিম কোর্টের জোন অফ কনসিডারেশনে আছে যে 2022 সালের 20 মে যে রায় হয়েছিল ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট, সেই ফান্ডামেন্টাল রাইটটা রাজ্য কর্মীদের ক্ষেত্রে খাটে কি খাটে না। অর্থাৎ খুব বেশি হলে আমাদের এই ফান্ডামেন্টাল রাইট এই শব্দ যুগলের সঙ্গে আমাদের কম্প্রোমাইজ করতে হতে পারে, কিন্তু ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ এই রায় আমরা সুপ্রিম মান্যতা পেয়ে গেছি। কাজেই আমরা আপনাদের বলবো যে আপনারা দুশ্চিন্তা করবেন না। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্থাৎ ডিএ মামলায় শেষ হাসিটা রাজ্য কর্মীরাই হাসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।